ত্রিপুরার বন্ধুরা, আবার এক সপ্তাহ পরে লাইভে আসলাম। গত রোববার আপনাদের সাথে কিছু কথা হয়েছিল। আবার এই সপ্তাহে, এই এক সপ্তাহের মধ্যে অনেক কিছু হয়ে গেছে। প্রথমেই আমি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে অভিনন্দন জানাতে চাই যে সোনামুড়াতে এত বড় একটা জাহাজ আনার জন্য। আর এছাড়া আরেকটা গুড নিউজ আছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য। এটা হচ্ছে অগস্ট মাসে ত্রিপুরার সিএমআই ডাটা অনুসারে 27.9% আনএমপ্লয়মেন্ট নিয়ে হরিয়ানা হচ্ছে ইন্ডিয়াতে নাম্বার 1 পজিশন রেট অফ আনএমপ্লয়মেন্ট। সেকেন্ড পজিশন হচ্ছে ত্রিপুরার রেট অফ আনএমপ্লয়মেন্ট। তো এই দুটো অ্যাচিভমেন্টের জন্যই আমি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে সোনামুড়ায় এত বড় জাহাজ, আপনারা জানেন যে ত্রিপুরার ইতিহাসে এত বড় জাহাজ এখন অব্দি আসেনি সোনামুড়াতে, এবং এই জন্য ত্রিপুরার মানুষও দেখেনি এত বড় জাহাজ ত্রিপুরার মানচিত্রে কখনো এসছে বলে। তো যাই হোক, জাহাজ নিয়ে অনেক গল্প হয়েছে গত কয়েক মাস ধরে। তারপর আমি দেখলাম ভিডিওতে যে জাহাজে ইন্ডিয়ার ফ্ল্যাগটাও উল্টো করে লাগানো আছে। তা এখন কথা হচ্ছে, ত্রিপুরাতে যারা নাকি ক্ষমতায় বসে আছে তারা যদি একটা জাহাজ আর ডিঙ্গি নৌকার মধ্যে পার্থক্য না বোঝে, এবং এই একটা সাধারণ জিনিসটাকে নিয়ে, যেটা নাকি ত্রিপুরাতে অনেক এসছে এর আগে, এরকম ডিঙ্গি নৌকা থেকে মাছের ট্রলার থেকে শুরু করে সবকিছু এসছে, তো এইটা তো একটা মানে ডিসকাশনেরও টপিক না যে বাংলাদেশ থেকে 200 বস্তা সিমেন্ট নিয়ে একটা ছোট একটা নৌকো আসবে ত্রিপুরাতে। এটা তো আগেও প্রচুর এসছে এটা, তাই না? কিন্তু একটা জিনিস বোঝা গেল এই জাহাজ এপিসোড দিয়ে, যে যারা নাকি এখন ক্ষমতায় বসে আছে একদমই অপদার্থ। মানে এতটাই অপদার্থ যে 200 বস্তা সিমেন্টের না যত দাম, তার থেকে কয়েকশো গুণ খরচ গেছে গাড়ি ঘোড়া, ভিআইপি মুভমেন্ট, কয়েকশো লোক যাওয়া, ওখানে স্টেজ বানানো, শো অফ করা, মিডিয়া পাবলিসিটি, তারপর চারিদিকে এসব ড্রামা গত 4-5 মাস ধরে। তো আপনারা যদি ক্যালকুলেট করে দেখেন, বিপ্লব দেবকে বলছি যে 200 বস্তা সিমেন্টের দাম কত, আর আপনারা কত টাকা খরচ করেছেন, লক্ষ লক্ষ টাকা এই জাহাজ নিয়ে। তো তারপরে দেখলাম যে জাহাজ নাকি গোমতী নদীর বালিতেও আটকে গেল। তো এটা 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 মানে এটা খুবই একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে যে একটা ছোট নৌকা, যেটা করে মাত্র 200 বস্তার মতো সিমেন্ট বা ওগুলো ট্রান্সপোর্ট করা হয়েছে, ওটাকে জাহাজ আনা হলো সোনামুড়া। আরে জাহাজ কি করে আসবে ত্রিপুরাতে, যেখানে ত্রিপুরার নদীর 6 মাস শুকনা মৌসুমে যেখানে নাকি বৃষ্টি হয় না, তখন তো নদীর নাব্যতাই থাকে না। তো নদীর নাব্যতা না থাকলে কি করে জাহাজ, তো দূরের কথা, লঞ্চও ঢুকবে না ওখানে। ছোট ডিঙ্গি নৌকা কোনোভাবে যেতে পারে, কিন্তু যেটা এসছে গতকাল ওটাও তো আটকে গিয়েছে নদীর চরে, না বালির মধ্যে। তারপর মেকানিক্যাল ওয়েতে ওটাকে আবার সরানো হয়েছে। তো যাই হোক, এই গভর্নমেন্টের গত 2.5 বছরের কাণ্ডকীর্তি দেখে মনে হয় লোকেদের টুপি পরানো ছাড়া আর ওদের কোনো গোল নেই, বেসিক্যালি কোনো রকমে যেভাবে টুপি পরিয়ে চলতে পারে। তো যাই হোক, ত্রিপুরাতে এত বড় জাহাজ আনার জন্য আপনারা সবই দেখেছেন, আমি আর নতুন করে আর কিছু বলছি না এখন। কিন্তু এই পুরো জিনিসটাই হচ্ছে ইমেচিওর এবং ভিশনলেস এবং টোটাল ওয়েস্ট অফ গভর্নমেন্ট মানি। লক্ষ লক্ষ টাকা টোটাল ওয়েস্ট। ওই 200 বস্তা বা যত সিমেন্ট এসছে, ওই সিমেন্ট গাড়ি করে আনা যেত, নয়তো ট্রেনে আনা যেত, অনেক রকমের রাস্তা ছিল আনার, ওটা অনেক সস্তা হতো। এই জাহাজ জাহাজ করে আলটিমেটলি নদীর বালিতে আটকে পড়ে এটা পুরোটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ালো। তো আরো আমরা দেখেছি গত 2.5 বছরে অনেক হাস্যকর ব্যাপার, আরো হয়তো আমরা দেখব। যতদিন ত্রিপুরা হবুচন্দ্র আর গবুচন্দ্রর কি বলে শাসনে থাকে। তো এটা নতুন কিছু না বন্ধুরা। আর আমার কথা এখন যেটা বলছি, আমি কোনো, আমার কথাগুলো যারা শুনবেন পছন্দ করবেন শুনুন, কমেন্ট করলে করুন, কিন্তু আজে বাজে কিছু লিখবেন না, যেহেতু আমার কথা আপনাদের পছন্দ হচ্ছে না।
আমি কাউকে খুশি করার জন্য কথা বলি না। আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথেও যুক্ত নই। এটা কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, যাকে যার সমালোচনা করার আমি করি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট পার্সন। এই জন্য আমার কথা যদি কোনো পার্টির বা কারোর যদি পছন্দ না লাগে, আপনারা এই লাইভ থেকে চলে যেতে পারেন, কিন্তু আজে বাজে এখানে কিছু লিখবেন না গালিগালাজ দিয়ে, যেটা নাকি আমার প্রত্যেক লাইভে 5-6 জন বিকৃত মনস্ক মানে মস্তিষ্ক মানুষ এখানে লেখে। তো কথাটা হচ্ছে, দেখুন, আমাদের মুক্তভাবে ভাবতে হবে, আমাদের মুক্তভাবে কথা বলতে হবে, আমাদের ফ্রিলি এক্সপ্রেস করতে হবে আমাদের মনে। তো আমি কেন এই প্রত্যেক সপ্তাহ সানডেতে লাইভে আসি, যারা আসেন জানেন কারণটা। আমি অনেকের হয়ে এই লাইভে রিপ্রেজেন্ট করি। এটা সাধারণ মানুষ থেকে শুরু করে বেকার যুবক যুবতী থেকে শুরু করে এমনকি গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, ডক্টর থেকে পুলিশ ডিপার্টমেন্ট অব্দি শুরু করে অনেকের বিভিন্ন রকম রিকোয়েস্ট থাকে, যেগুলো নাকি আমি বললে পরে গভর্নমেন্টের নজরে আসে এবং কিছু না কিছু হয়তো পজিটিভ অ্যাকশন হয়। সেটা হলে পরে সাধারণ মানুষকে এটা হেল্প করে। তো ওই জন্য আমি লাইভে আসি। আমি আমেরিকাতে থাকি, আমার ত্রিপুরা পলিটিক্স কোনো পথ কোনো কিছুতে আমার কোনো কোনো ইচ্ছে নেই কোনো কালে। আমি একটা নিউজ মিডিয়ার এডিটর এবং আমি আপনাদের হয়ে আপনাদের কথাগুলো এই লাইভের মাধ্যমে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে আমি বলি। তো এই জন্য আপনারা যারা ভাবছেন যে আমার উদ্দেশ্য কি লাইভে বলার, এটা খুবই সোজা। আমি অনেক মানুষের ভয়েস, এবং সেখানে কোনো দল, কোনো কালার, কোনো ইয়ে নেই। আমি সবার হয়েই কথাটা বলছি। এবার কয়েকটা টপিক নিয়ে আমি স্টার্ট করব কথা বলা। প্রথমেই আমি বলে নেই, গত এক সপ্তাহে সব থেকে দুঃখজনক ব্যাপার হয়েছে, মানে জিবি হসপিটালে 3 থেকে 4 ঘন্টার বেশি লোডশেডিং, এবং এটা হয়েছে মুখ্যমন্ত্রী যেদিন ভিজিট করলেন জিবি হসপিটাল, এর পরের দিনই জিবি হসপিটালে চারিদিকে অন্ধকার। এবং জিবি হসপিটালে কত মানুষ মারা যাচ্ছে প্রত্যেক দিন এটা আমরা কেউই জানি না, কারণ এখন অব্দি নাম্বারও দেওয়া হয় না, আর কোনো মিডিয়াতেও কভার করতে দেওয়া হয় না জিবি হসপিটালের প্রত্যেকদিন কত লোক মারা যাচ্ছে। কিন্তু জিবি হসপিটাল, যেটা নাকি ত্রিপুরার সব থেকে বড় হসপিটাল, এটার যদি এই অবস্থা হয় যে আইসিইউ থেকে শুরু করে পুরো হসপিটাল কমপ্লেক্স 3-4 ঘন্টা ধরে অন্ধকার, তো এটা তো মানে বিশাল বড় ফেইলিওর ত্রিপুরার যে হেলথ মিনিস্ট্রি বা ত্রিপুরা গভর্নমেন্টের। তা আমি বলবো বিপ্লব দেবকে, আপনি কাউকে একজন হেলথ মিনিস্টার বানান, কারণ আপনি নিজে চালাতে পারছেন না হেলথ মিনিস্ট্রি। ইট ইজ হাই টাইম ইউ গিভ আপ হেলথ মিনিস্ট্রি and give it to anyone who is capable of running health ministry. আমি কোনো দলের পক্ষ থেকে কথা বলি না, আমি ত্রিপুরার মানুষের পক্ষ থেকে কথা বলছি। এই দুঃখ দুর্দশা যেগুলো চলছে, এবং মানুষ কোনো প্রোটেস্ট করতে এখন ভয় পাচ্ছে, কোনো মিডিয়া লিখতে ভয় পাচ্ছে। কোনো মিডিয়া যদি কিছু লেখে, ওই মিডিয়াকে থ্রেটেন দেওয়া হচ্ছে। আর কে প্রোটেস্ট করবে? প্রোটেস্ট করলে পুলিশ এনে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তারপর আপনারা জানেন, যখন মুখ্যমন্ত্রী গিয়েছেন জিবি হসপিটালে কদিন আগে, যারা নাকি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, যারা কথা বলতে গেছে মুখ্যমন্ত্রীর সাথে, তাদেরকে কিভাবে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হলো। তো ত্রিপুরাতে তো গণতন্ত্র বলে তো কিছু নেই। তো সবাই ভয়ে আছে, একটা মানে ভয়ে আছে, কিছু বললে পরই অ্যাটাক হবে। তবে জিবি হসপিটালে 3 থেকে 4 ঘন্টা পাওয়ার কাট, এবং এটা নিয়ে মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই হেলথ ডিপার্টমেন্ট থেকে। এটার মানে হলো টোটালি ম্যালফাংশনিং গভর্নেন্স। গভর্নমেন্টের মানে কোনো কিছু ব্যবস্থা ঠিকভাবে চলছে না, পুরোটাই মানে নৈরাজ্য চলছে। আর প্রত্যেক দিন ত্রিপুরাতে এখন দেখা যাচ্ছে 600 থেকে 700 নতুন কোভিড কেসেস চলছে। সেই নতুন কোভিড কেসগুলো কেন মানে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না? জিবি হসপিটালে এখনো অক্সিজেনের অভাব, তারপর জীবিতে প্রত্যেকদিন মারা গেছে, তারপর কারেন্টের সমস্যা, তারপর ডাক্তারদের সমস্যা, কত রকমের সমস্যা। অথচ মুখ্যমন্ত্রী এসব না দেখে উনি আগরতলার বাইরে তরমুজ কোথায় ফুলছে ওগুলো উনি ঘুরে বেড়াচ্ছেন, তরমুজের ক্ষেত দেখতে উনি যাচ্ছেন। এবং একটা আশ্চর্যজনক বিষয় হলো, এই উনি গিয়েছেন কদিন আগে সিধাই থানার মাতাই ভিলেজে একজন চাষির তরমুজ ক্ষেত দেখতে। চাষির নাম হচ্ছে ভবেন্দ্র দেবনাথ। মুখ্যমন্ত্রীকে আমি একটা কথা বলবো, আপনি বলুন
আপনি একজন সিদাই থানার অধীন মাতাই গ্রামে একটা তরমুজের ক্ষেত দেখতে গেছেন। ওখানে আপনার কি দরকার 100 লোক নিয়ে যাওয়ার? আপনার চারিদিকে কমান্ডোস, পেছনে মেডিকেল টিম। তো এগুলো মানে এই সব নাটকের এবং এইসব মানে কি বলবো, বাল্য খেলার কোনো মানে আছে? আপনি একটা মুখ্যমন্ত্রী, আপনি আগরতলা থেকে কয়েক কিলোমিটার দূরে একটা গ্রামে গেছেন একটা তরমুজের ক্ষেত দেখতে। কি দরকার আপনার এত কমান্ডো, তারপর আবার মেডিকেল টিম? আপনি কি অসুস্থ রুগী যে আপনাকে স্ট্রেচারে করে আনতে হবে তরমুজের ক্ষেত দেখতে গিয়ে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন? আপনি তো মানুষের কাছে জবাব দেবেন। একটা কাছাকাছি গেছেন তরমুজের ক্ষেত দেখতে, যেখানে নাকি ত্রিপুরা রাজ্যে প্রত্যেকদিন মারা যাচ্ছে রুগীরা, কোভিডের ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, জিবি হসপিটাল, কারেন্ট নেই, কি অবস্থা চলছে ত্রিপুরায়। আপনি গেছেন বিলাসে তরমুজ দেখতে, ভালো কথা, কিন্তু একটা সাধারণ চাষি ভবেন্দ্র দেবনাথের জমিতে আপনি গেছেন, 100-র উপরে লোক নিয়ে গেছেন। তবে সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, যেটা নাকি আপনারা সবাই দেখেছেন, ভবেন্দ্র দেবনাথ কি বলেছেন এই মুখ্যমন্ত্রীর ভিজিটের পরে, মুখ্যমন্ত্রীর সাথে যত গেছেন লোকজন, সিকিউরিটি, পুলিশ থেকে শুরু করে আমলা, ওরা সবাই ফ্রিতে তরমুজ পেরে নিয়ে গেছেন। এটা কোনো সভ্য দেশে ভাবা যায়? এবং ভবেন্দ্র দেবনাথের আমি ভিডিও দেখলাম, প্রায় এই চাষির মুখ্যমন্ত্রী তরমুজ ভিজিটের পরে প্রায় 8 থেকে 9 হাজার টাকা ক্ষতি হলো। কারণ 40 থেকে 50টা তরমুজ মুখ্যমন্ত্রীর সঙ্গী সাথীরা ফ্রিতে নিয়ে গেছেন একজন গরিব চাষির জমি থেকে। এটা কোন ধরনের গভর্নেন্স হলো? এটা কোন ধরনের মানবিকতা হলো? আমি মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করব, আপনি অন্তত এই চাষিকে 1010 টাকা ক্ষতিপূরণ দিন। কারণ আপনার ভিজিটের কারণে এই চাষি ভবেন্দ্র দেবনাথের 8 থেকে 9 হাজার টাকা ক্ষতি হয়েছে। আর আপনি এরকম মানে জোকারের মতো কমান্ডো নিয়ে, মেডিকেল টিম নিয়ে, 100 লোক নিয়ে একটা চাষির জমি দেখতে যাবেন না? এত ভয় দেখলে আপনার ঘোরার কি দরকার? আপনি সেক্রেটারিতে বসে থাকুন, বাড়িতে বসে থাকুন, আপনার ঘোরার কি দরকার? এত যদি ভয় থাকে আপনার, আগরতলার আশেপাশে যাবেন, 100 জন নিয়ে ঘুরবেন, মেডিকেল টিম নিয়ে, গাড়ির কনভয় নিয়ে। তো এই ভবেন্দ্র দেবনাথের কাহিনীটা খুবই করুণ কাহিনী, যে মুখ্যমন্ত্রী ওনার জমি, ওনার তরমুজ ক্ষেত দেখতে গিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সাঙ্গপাঙ্গরা এই গরিব চাষির সব তরমুজ, 40-50টার মতো তরমুজ নিয়ে নিজের গাড়িতে রেখে হাওয়া হয়ে গেছে। কোনো টাকা পয়সা কিছু দেওয়া হয়নি। এবং এই গরিব চাষি, আমি ভিডিওতে দেখলাম আগরতলার কয়েকটা চ্যানেলে, যে খুবই দুঃখে আছে যে এর এত এত বড় লস হলো। তো এই সব জিনিস যদি বিপ্লব দেবের নাকের ডগা দিয়ে হয়, তাহলে তো বোঝাই যাচ্ছে যে গভর্নেন্স কিভাবে চলছে, তাই না? আর যারা বিজেপিরও দেখছেন আমার এই লাইভ, এসব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা চিন্তা করুন। আপনারা ভাবুন যে সারা ভারতবর্ষের মধ্যে হরিয়ানা হচ্ছে আনএমপ্লয়মেন্টে 33.5% নিয়ে টপে আছে আনএমপ্লয়মেন্ট রেট, অগাস্ট মাসের ডাটা সিএমআই এর। আর ত্রিপুরা হচ্ছে 27.9% নিয়ে সেকেন্ডে আছে ত্রিপুরা। তার মানে নৈরাজ্য চলছে। দিস ইজ নট এ গভর্নেন্স, দিস ইজ জাস্ট স্টুপিডিটি ইন অল লেভেলস। এটা হচ্ছে এখন চলছে ত্রিপুরায়। আর ত্রিপুরাতে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যে বিপ্লব দেব আর রতনলাল ছাড়া অন্য কোনো মিনিস্টার দেখা যাচ্ছে না। এবং বিপ্লব দেবের গোয়ার্তুমির কারণে অন্য মিনিস্টাররা কোনো কাজ করতে পারছে না, এই হচ্ছে বাস্তব। তো এই থেকে ত্রিপুরাকে আমি 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 যেটা একটা কথা আপনাদের বলতে দিতে চাই, যে সেন্ট্রাল বিজেপিও বিপ্লব দেবের কাজকর্মে একদম খুশি না। হয়তো আপনারা ত্রিপুরাতে নতুন মুখ্যমন্ত্রী দেখতে পাবেন আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে। এখন আমি যতটুকু শুনেছি ওগুলো চিন্তা ভাবনা বা এগুলো চলছে। বিশেষ করে যারদের বুদ্ধি নেই, পাঞ্জাবিদের বুদ্ধি নেই, ওইসব মন্তব্যের পরে বিজেপিও ভাবছে দিল্লি থেকে যে এই বোঝা ত্রিপুরাতে রাখলে পরে আমাদের সারা ভারতবর্ষে নাক কাটা যাচ্ছে, তাই এই বোঝাকে বিদায় করতে হবে। তো এমনও হতে পারে আপনারা ত্রিপুরাতে বিজেপিতে হয় নতুন মুখ্যমন্ত্রী দেখবেন হয়তো আগামী ডিসেম্বর জানুয়ারির পরে। হয়তো ত্রিপুরাবাসী হয়তো কিছুটা বেটার গভর্নেন্স দেখতে পাবে। কিন্তু এখন যেটা চলছে, যে হসপিটালে কোনো চিকিৎসা নেই, অক্সিজেন নেই, কারেন্ট নেই, ডাক্তার নেই, কিছুই নেই, রোগী ঢুকছে মারা যাচ্ছে, এটাই হচ্ছে
এবং স্বাস্থ্যমন্ত্রী কাম মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কোনো দায়িত্ব কিচ্ছু নাই। উনি প্রেসের সামনেও স্টেটমেন্ট দেবেন না, কিছুই না। এবং আপনারা জানেন প্রত্যেকদিন ত্রিপুরাতে কম করে হলেও 15-20 জন মারা যাচ্ছে বিভিন্ন হসপিটাল। এটা বোধহয় কম বললাম, আরো হয়তো বেশি হবে। ক্রিটিক্যাল কেয়ারে মারা যাচ্ছে, জিবিতে মারা যাচ্ছে, কোভিডে মারা যাচ্ছে, কোনো চিকিৎসা নেই, কিচ্ছু নেই। ঠিক আছে। আর মুখ্যমন্ত্রীর কোনো দায়িত্ব জ্ঞানহীন, মানে মুখ্যমন্ত্রীর কোনো মানে রেসপন্সিবিলিটি নেই যে ত্রিপুরার মানুষের কাছে জবাবদিহি করার, যে কেন এত ফান্ডিং সবকিছু থাকা সত্ত্বেও কেন ত্রিপুরাতে প্রত্যেক দিন 15-20 জন করে মারা যাচ্ছে সারা ত্রিপুরাতে। হসপিটালগুলোতে অক্সিজেন নেই, কোনো চিকিৎসা নেই, কোনো মানে কোনো ইনফ্রাস্ট্রাকচারই কিছুই কাজ করছে না। ডক্টররাও ডিমোরালাইজড, ডক্টররাও চেষ্টা করছেন আপ্রাণ, কিন্তু চারিদিকে এরকম একজন বোকা লোকের জন্য অ্যাডমিনিস্ট্রেশন চারিদিকে মুখ থুবড়ে পড়েছে। তারপর আপনাদের আমি এক একটা পয়েন্ট করে বলছি। প্রথম কথা হচ্ছে 10,323 কথাটা আমি বলছি, যে আপনারা 10,323 অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন যে কি করা উচিত, কিভাবে দাবি দেওয়াটা আদায় করা উচিত। আমি 10,323 আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের আন্দোলন এখন অব্দি যা করছেন, যে 15-20 জন বা 30-40 জন এক জায়গায় যাচ্ছেন এডুকেশন ডিরেক্টরে, এইভাবে করে আপনারা আন্দোলনে কিছু পাবেন না। আপনাদের নাম্বারটা যেহেতু 10,323 এবং আপনাদের 70 জনের বেশি মারা গেছেন, তাই আপনাদের উচিত অন্তত 1-2 হাজার আপনারা একসাথে এককাট্টা হন। আগরতলা থেকে চারিদিকে আপনারা আন্দোলন গড়ে তুলুন গণতান্ত্রিকভাবে, চারিদিকে ঘেরাও করুন গণতান্ত্রিকভাবে, সবকিছু গণতান্ত্রিকভাবে করুন, যাতে যারা এখন ক্ষমতায় আছে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে বাধ্য হয়। এবং সুপ্রিম কোর্টের যে লেটেস্ট যে গাইডলাইনগুলো দিয়েছে, যে 10,323কে অন্যান্য চাকরিতেও দেওয়া যাবে, ওগুলো যাতে ইমপ্লিমেন্ট করে। এই জন্য আপনার রতনলাল থেকে শুরু করে যারাই আছে এসবের দায়িত্বে, ওদেরকে যতই পুলিশ দিয়ে ধাক্কা মারুক, আপনারা যেহেতু 10,323 50-60 জন না হয়ে কম করে হলো 1-2 হাজার নিয়ে আপনারা সংগঠিতভাবে আন্দোলনে নামুন, তাহলে আপনারা কিছু পাবেন। আপনারা এই 15-20 জন 30 জন 40 জন যদি করেন, এতে আপনারা কিছু পাবেন না, পুলিশ দিয়ে আপনাদের সরিয়ে দেওয়া হবে। এই জন্য 10,323 আপনাদের আমি বলবো, আপনাদের আন্দোলন আমি দেখছি ডেইলি বেসিসে, কিন্তু আন্দোলনটা সেইভাবে জোরদার বা কিছু হচ্ছে না। আপনারা সবাই এককাট্টা হয়ে একতা আনুন, একতা এনে আপনাদের দাবি দেওয়া নিয়ে সংগ্রাম করুন এবং আপনারা পাবেন। আর চুপ করে যদি বসে থাকেন, ঠিকভাবে যদি সংগ্রাম না করেন, এই গভর্নমেন্ট থেকে কিছু আশা করবেন না। কারণ এই গভর্নমেন্টটি এসছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, 2.5 বছর চলে গেল, বাকি 2-2.5 বছরে 2 বছরে আর এর মানে 2 বছরের মতো আছে, আর লাস্ট 6 মান্থস ইলেকশন নিয়ে বিজি থাকবে, আপনারা কিছুই পাবেন না। এটা আমার মেসেজ ত্রিপুরার যত বেকার যুবক যুবতী আছেন, বিভিন্ন ইস্যুতে বেকার আছেন, আপনারা আন্দোলন গড়ে তুলুন সংগঠিতভাবে। চুপ করে বসে থাকলে কিছু পাবেন না, নাথিং ইউ উইল গেট। কারণ এদের গভর্নমেন্ট চালানো কি, একটা পান দোকানের অব্দি মুরদ নেই এদের। এরা কি গভর্নমেন্ট চালাবে? এরা দেখছেন একটা সাধারণ একটা জাহাজ বলছে একটা সাধারণ নৌকাকে, মানে একটা কিছু বললেই খালি পাবলিসিটি লাগে। তো এইভাবে তো একটা রাজ্য চালানো যায় না তো। আর সেক্রেটারিয়েটের নাকের ডগায় হচ্ছে জিবি হসপিটাল। জিবি হসপিটালে মুখ্যমন্ত্রী অনেক মাস পরে একবার গেলেন, যেদিন গেলেন এর পরের দিনই লোডশেডিং, 3-4 ঘন্টা ধরে নরক হয়ে গেছে এখন জিবি। যেই ঢুকছে মরে বেরোচ্ছে ওখান থেকে ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টরা। তো এইরকম যদি গভর্নেন্সের সিচুয়েশন হয়, একদিকে রাজ্যে কোভিডের কোনো কন্ট্রোল নেই, ডেলি 600-700 আরো বেশি বাড়ছে, কোভিড করোনা বাড়ছে 600-700 করে। এই 600-700 বাড়ার সাথে সাথে প্রত্যেক দিন বিভিন্ন হসপিটালে প্রচুর লোকজন মারা যাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী তরমুজ ক্ষেত দেখার জন্য আগরতলা থেকে অনেক দূরে অর্ধেক দিন সময় করা, মানে খরচ করার ওনার সময় আছে, কিন্তু জিবি হসপিটালে প্রত্যেক দিন বা একদিন পর পর যাওয়া, রুগীদের খোঁজ খবর নেওয়া, এগুলোর আইজিএম এ যাওয়া। আইজিএম তো ওনার অফিসিয়াল কোয়ার্টারে নাকের ডোগায়, খুব পায়ে হাঁটলে খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট লাগবে। এই যে নরক অবস্থা যে চলছে আইজিএম থেকে জিবিতে চারিদিকে, মুখ্যমন্ত্রীর কাম স্বাস্থ্যমন্ত্রীর কোনো হেলদোল কিছু নেই। উনি অনেক দূরে যেতে পারেন 100 লোক নিয়ে তরমুজ ক্ষেত দেখতে, তারপর একটা গরিব চাষি
ভবেন্দ্র দেবনাথের সমস্ত তরমুজগুলি চুরি করে ওনার লোকেরা সব নিয়ে গেল টাকা পয়সা না দিয়ে, ওইসবে ওনার সময় আছে, কিন্তু ত্রিপুরার রুগীদের জন্য, স্বাস্থ্য ব্যবস্থার জন্য ওনার কোনো সময় নেই। ঠিক আছে, আমি এবার এক একটা কথা, একটা একটা পয়েন্ট বলছি যেটা আপনারা পাঠিয়েছেন। প্রথম হচ্ছে গিয়ে, হ্যাঁ, প্রথম হচ্ছে এই যে বাংলাদেশ থেকে যে ডিঙ্গিটা এসছে ভেসেল, ওটাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো ছিল উল্টো করে। এটা নিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট এখনো কোনো স্টেটমেন্ট পাস করেনি। আর দেখলাম আমি ত্রিপুরার বিজেপি বা চারিদিকে ওরা ব্যস্ত আছেন, এটা নাকি এডিটেড ভিডিও কিছু না, ওটা আমি যা দেখেছি ওটা ঠিকই মনে হচ্ছে। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, এটা অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন, মুখ্যমন্ত্রীর উচিত এই সিধাই থানার গরিব চাষী ভবেন্দ্র দেবনাথকে অন্তত 1010 টাকা দিয়ে ওনার থেকে যে তরমুজ চুরি করা হয়েছে ওনার লোকজনদের, এটা যাতে কম্পেনসেট করা হয়। তারপরে থার্ডে আমি বলছি যে 2012 থেকে এখন অবধি যে সায়েন্স গ্রাজুয়েট টিচারদের এখনো রেগুলার পে স্কেল করা হয়নি। এখনো 8 বছরের সার্ভিস ওনারা করেছেন যারা নাকি সায়েন্স টিচার, কিন্তু এদেরকে এখনো রেগুলার পে স্কেল দেওয়া হয়নি। তো আমি বলবো, যারা শুনছেন আপনারা সায়েন্স টিচার, 10,323 কেসে যা বলেছি তাই বলছি, আপনারা সংগঠিতভাবে আন্দোলন গড়ে তুলুন। চুপ করে বসে থাকলে কিচ্ছু কিচ্ছু পাবেন না। তারপর হচ্ছে গিয়ে যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে এখন 60টা পোস্ট ভ্যাকেন্ট আছে, কিন্তু অনেক বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। তো এগ্রিকালচারেও যারা এখন বসে আছেন রিক্রুটমেন্ট পাচ্ছেন না, আপনাদের বলবো আপনারা আন্দোলন গড়ে তুলুন, না হলে কিচ্ছু পাবেন না। আচ্ছা, তারপর হচ্ছে 10,323 সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যে এসছে যে ওদেরকে নন টিচিং পোস্টে দেওয়া যাবে, এটা নিয়ে আপনারা ইমিডিয়েট কয়েক হাজার লোক মিলে 10,323 আপনারা আন্দোলনটা গড়ে তুলুন, না হলে আপনারা কিছু পাবেন না। তারপর হচ্ছে যে 1195 টেট কোয়ালিফাই, মানে ত্রিপুরাতে এখন অব্দি 1195 জন যারা নাকি টেট পাস করেছেন এখন কোয়ালিফাই করে আছেন, কিন্তু ওনাদের কোনো রিক্রুটমেন্ট বা কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। আমি আপনাদেরও বলবো, আপনারা সংগঠিতভাবে আন্দোলন গড়ে তুলুন এবং চাপ দিন, দরকার হলে ঘেরাও করে রাখুন একটা সপ্তাহ, দেখবেন কিছু না কিছু পাবেন। চুপ করে বসে থাকলে কিচ্ছু পাবেন না। তারপর হচ্ছে ত্রিপুরাতে 24 জন ডাক্তারকে কন্ট্রাকচুয়াল হিসাবে কোভিড ডিউটির জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার হলো বন্ধুরা, এই গভর্নমেন্ট কোভিডের মতো সিরিয়াস সিচুয়েশনে যারা 24 জন ডাক্তারকে কন্ট্রাকচুয়াল বেসিসে অ্যাপয়েন্টমেন্ট করেছে ওদেরকে এখন অব্দি বেতন দেয়নি। তো বুঝতে পারছেন তো ত্রিপুরা গভর্নমেন্টের কি অবস্থা। আমি বিপ্লব দেবকে অনুরোধ করব, আপনি তাড়াতাড়ি ডাক্তারদের বেতনটা আটকে রাখবেন না, এটা অমানবিক। কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে রুগীদের চিকিৎসা করছে কোভিডের জন্য, আর আপনি বেতন দিচ্ছেন না, অথচ আপনার প্রচুর সময়, সেই বাংলাদেশ থেকে একটা ভটভটি আসলে ওটার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে যাওয়ার ইয়ে করা, তরমুজ ক্ষেত দেখতে গেলেন 100 লোক গিয়ে, কিন্তু মানুষের বেতনটা, অন্তত ডাক্তারদের বেতনটা দিন। তারপর হচ্ছে ত্রিপুরাতে এখন 2019 এর রিপোর্ট অনুযায়ী 844 জেনারেল মেডিকেল অফিসারের ভ্যাকেন্সি আছে, কিন্তু গত 2.5 বছরে কোনো রিক্রুটমেন্ট হয়নি এবং প্রচুর ডাক্তাররা বেকার আছেন যারা নাকি মানে এমবিবিএস পাশ করেছেন এবং বেকার আছেন, কিন্তু এই 844 জেনারেল মেডিকেল অফিসারের পোস্টে এখন অবধি কোনো রিক্রুটমেন্ট করা হয়নি। তো আমি আপনাদের বলবো, যারা শুনছেন ডক্টররা, আপনারা সবাই আন্দোলন গড়ে তুলুন, চাপ সৃষ্টি করুন, সবাই একটা ব্যানারের আন্ডারে আসুন, নন পলিটিক্যাল ব্যানার, এটাতে কোনো কালার লাগাবেন না যে আপনাদের চাকরি লাগবে। আপনাদের এই 844 পোস্টে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা চাপ সৃষ্টি করুন। এরা নিজে থেকে কিছু করবে না, কারণ এদের কোনো ভিশন নেই, এমনিতে এরা অকর্মণ্য, এরা নিজে থেকে কিছু করবে না জুমলা ছাড়া। আচ্ছা, তারপর হচ্ছে ত্রিপুরাতে বিএইচএমএস
এটা হচ্ছে ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। প্রায় 500-র মতো আনএমপ্লয়েড আছেন, বিএইচএমএস ডক্টর, কিন্তু অনেক বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। তো এই জন্য আমি আবার বলবো, আপনারা আন্দোলন গড়ে তুলুন, চাপ সৃষ্টি করুন, এছাড়া আপনারা কিছু পাবেন না। তারপরে হচ্ছে ত্রিপুরাতে এখন লোডশেডিং এমন একটা জিনিস হয়ে গেছে যে মানুষ এখন কমপ্লেন করতেও ভুলে যাচ্ছে। মানে লোডশেডিং এখন আগরতলাতে অর্ধেক দিন থাকছে না বিভিন্ন এরিয়াতে, আর সারা ত্রিপুরা রাজ্যে কৈলাসহর থেকে শুরু করে সাবরুম থেকে আমার কাছে যা মেসেজ আসে যে 2-3 দিন ধরে কারেন্ট থাকে না, লোডশেডিং থাকছে বিভিন্ন জায়গাতে। তো এটা তো মানে চূড়ান্ত নৈরাজ্যের ব্যাপার। আর এছাড়া টিএসইসিএল, ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন, ইলেকট্রিসিটির যে রেটটা আপনারা বাড়িয়েছেন, এটা ইন্ডিয়ার ভিতরে বোধহয় হাইয়েস্ট রেট হবে। তা আমার একটা প্রশ্ন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং টিএসইসিএল এর চেয়ারম্যানকে, ত্রিপুরাতে পালাটনাতে যদি 726 মেগাওয়াটের মানে ইন্ডিয়ার সব থেকে মানে বড় এই গ্রিন পাওয়ার প্ল্যান্ট থাকে 726 মেগাওয়াটের, আর ত্রিপুরার পিক টাইমে ডিমান্ড হচ্ছে গিয়ে মাত্র 130 থেকে 140 মেগাওয়াট, খুব বেশি হলে হবে ত্রিপুরার ডিমান্ড 130-140 মেগাওয়াট। ত্রিপুরাতে যদি বিদ্যুৎ দেওয়া হয় প্রত্যেক দিন, ত্রিপুরার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা অফিসে 24 ঘন্টা কারেন্ট থাকবে, কারেন্ট কখনো যাবে না। তা আমার প্রশ্ন হচ্ছে বিপ্লব দেবকে, যে আপনি 100 মেগাওয়াটের উপরে বাংলাদেশে রপ্তানি করাচ্ছেন ইয়ে দিয়ে পালাটনা থেকে আসাম থেকে নর্থ ইস্টার্ন গ্রিডে যাচ্ছে কারেন্ট, অথচ ত্রিপুরাতে যেখানে 726 মেগাওয়াটের প্রোডাকশন করতে পারে পালাটনা পাওয়ার প্ল্যান্ট, ওটিপিসি পালাটনা, ওখানে সারা ত্রিপুরার ম্যাক্সিমাম চাহিদা হবে 130 থেকে 40 মেগাওয়াট। তাহলে আপনারা ত্রিপুরাকে কেন লোডশেডিং এ রাখছেন? ত্রিপুরাতে তো এখন যা আমি খবর পেলাম 50 থেকে 60 মেগাওয়াটও ঢুকছে না এখন পাওয়ার। এই জন্য মফস্বল টাউনগুলোতে মানে দিনের পর দিন 2 থেকে 3 দিন ধরে লোডশেডিং। আগরতলার মতো শহরে, ক্যাপিটাল সিটিতে প্রত্যেক দিন কোনো জায়গাতে 8 ঘন্টা, কোনো জায়গাতে 12 ঘন্টা। তা আমি বলবো গভর্নমেন্টকে যে ত্রিপুরার যে ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট, তার মানে ত্রিপুরার প্রত্যেকটা বাড়ি ঘরে কারেন্ট, অফিসে যদি জ্বালানো হয় 24 ঘন্টা, ওটার ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট হবে 140-এর মতো মেগাওয়াট অ্যাপ্রক্সিমেট, হয়তো এটা একটু এদিক ওদিক হতে পারে। তাহলে আপনারা ত্রিপুরাকে কেন আপনারা এইভাবে অন্ধকারে রাখছেন, যখন ত্রিপুরা থেকে প্রোডাকশন হচ্ছে 700-800 মেগাওয়াটের মতো ইলেকট্রিসিটি? তো এটা কি হচ্ছে? তো ত্রিপুরার ওটিপিসির ইলেকট্রিসিটি বিক্রি করে দেওয়া হচ্ছে বাইরে, টাকা কোথায় যাচ্ছে গৌরীসেন জানে, অথচ ত্রিপুরার মানুষ লোডশেডিং এর যন্ত্রণায় মরছে। এমনকি জিবি হসপিটালের মতো ক্রিটিক্যাল কেয়ার হসপিটাল, যেখানে হাজার হাজার মানুষ সারা ত্রিপুরা থেকে আসে চিকিৎসার জন্য, ওখানে ঘন্টার পর ঘন্টা সন্ধ্যা রাত্রে লোডশেডিং হচ্ছে। তো এটা কি ধরনের নৈরাজ্য, কোন ধরনের গভর্নেন্স এটা? ত্রিপুরার লোডশেডিং সমস্যা কয়েকদিনেই সমাধান করা যায় যদি সেই সদিচ্ছাটা থাকে, কিন্তু সদিচ্ছা না থাকলে হবে না। ত্রিপুরাতে এত ইলেকট্রিসিটি প্রোডাকশনের পরেও যদি মাত্র 140 মেগাওয়াট দিয়ে ত্রিপুরাকে না রাখা যায়, তাহলে এটা কি ধরনের গভর্নেন্স এটা? আচ্ছা, নেক্সট আমি যেই পয়েন্টটাতে বলবো, যে ত্রিপুরাতে যারা এসএসএ টিচার্স আছেন, তারা ডিএ থেকে রেগুলারাইজেশনও হয়নি, যারা অনেক কন্ট্রাকচুয়ালে আছেন তারা ইএল, জিপিএফ, পিপিএফ কিছুই পাননি। তো আমি আগে যাদের বলেছি, এক কথাই বলবো আপনাদের, আপনারা সংগঠিতভাবে আন্দোলন গড়ে তুলুন, ঘেরাও করুন, মন্ত্রী থেকে এমএলএ চারিদিকে আপনারা চাপ সৃষ্টি করুন। বাড়িতে বসে থাকলে কিছু হবে না। আর ওরা কিছু পুলিশ লেলিয়ে আপনাদের সাইলেন্স করতে চাইবে। এখন আপনারা যদি ধরুন, যেমন 10,300 কেসটা বলি, 10,300 এখন 70-এর উপরে ওনারা মারা গেছেন বিভিন্ন দুঃখে, মানে রোগে বা বিভিন্ন রকম ডিপ্রেশন বা বিভিন্ন কিছুতে মারা গেছেন। 10,300 দেশের ভিতরে 70-এর উপরে নেই ওনারা। কিন্তু 10,300 আন্দোলনে আমি দেখছি যে খুব বেশি হলে মেরে গেটে 50 জন থেকে 100 জন বা একটু হয়তো বেশি হচ্ছে। তো কোথায় বাকিরা কোথায়? 10,300 আপনারা যদি আন্দোলন করতে চান,
আপনারা সবাই মিলে অন্তত কয়েক হাজার জন মিলে সংগঠিত হয়ে আন্দোলন করুন, তখন কিছু পাবেন আপনারা। আর যা অবস্থা এখন চলছে ত্রিপুরাতে, আমি একটা কথা বলতে চাই যারা দেখছেন এই লাইভ, যে ত্রিপুরাতে বেকার সমস্যা যেটা 2018 ইলেকশনের আগে ছিল 7 লক্ষর উপরে বেকার, এটা বোধহয় এখন 9 লক্ষ বা আরো বেশি হয়তো হবে। কারণ ত্রিপুরাতে বেকার সমস্যা সমাধানের কোনো চেষ্টাই করেনি এই গভর্নমেন্ট। কোনো বেকারকে চাকরি তো দেবেই না, উল্টো গভর্নমেন্ট চাকরিতেও যারা আছে ওদেরকে অনেককে বার করা হয়েছে। যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে, ওনারাও চাকরি পাবেন না এই আমলে। তো আমি যেটা মেসেজ দিতে চাই, যারা নাকি আনএমপ্লয়েড আছেন, চাকরির আশা করছেন বা চেষ্টা করছেন, বিজেপি থেকে সিপিএম কংগ্রেস যেই দলে আপনারা থাকুন না কেন, আপনাদের একটা কথা বলে দেই, মোদ্দা কথা, এই গভর্নমেন্ট আপনাদের চাকরি বাকরি কিছুই দেবে না যদি না আপনারা আন্দোলন করেন। কারণ এরা সেন্ট্রাল থেকে টাকা পাচ্ছে, কিন্তু এদের কোনো ইচ্ছে নেই ত্রিপুরাতে এমপ্লয়মেন্ট দেওয়ার। ত্রিপুরাতে কম করে হলো 60 থেকে 70 হাজার এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা যায়, চাকরির পদই খালি আছে। এই বিজেপি 2018 ভিশন ডকুমেন্টে বড় করে লিখেছিল 11 ফেব্রুয়ারি 2018 সোনারতরী হোটেলে অরুণ জেটলি বড় ভিশন ডকুমেন্ট বিজেপি থেকে পাবলিশ করা হয়েছিল। ওটাতে কি লেখা ছিল? ওটাতে লেখা ছিল যে 50,000 গভর্নমেন্ট চাকরি বিজেপি গভর্নমেন্ট প্রথম 1 বছরের মধ্যে দেবে ত্রিপুরার বেকার ছেলে মেয়েদের। 50,000 গভর্নমেন্ট চাকরি ওখানে পরিষ্কার করে লেখা আছে ভিশন ডকুমেন্টে, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন 50,000 তো দূরের কথা, 500 চাকরি এখন অব্দি দিতে পারেনি। তো এরা কিছু দেবে না, কারণ এদের কাছে ফান্ড থাকলে পরেও এদের মধ্যে না আছে কোনো ইচ্ছা, না আছে কোনো ভিশন। ওরা না বোঝে ইকোনমি, না বোঝে গভর্নেন্স, না বোঝে কিছু, এদের কোনো জ্ঞানই নেই। এরা এতটা মূর্খ তো আপনারা তো দেখছেনই, এরা কিরকম মূর্খামি করছে। একটা সাধারণ একটা ডিঙ্গিকে এনে বলছে জাহাজ এনেছে, এই করছে সেই করছে, মানে একদম মূর্খের দল বসে আছে এখন। তো এদের থেকে আপনারা কোনো আশা করবেন না, যারা ত্রিপুরার বেকার যুবক যুবতীরা আছেন, যে এরা আপনাদের কোনো চাকরি দেবে, বা যারা এখন বিজেপিতেই আছেন তারাও যে আশা নিয়ে বসে আছেন যে বিজেপির আমি বাইক নিয়ে বাইক বাহিনীতে চললাম, বা আমি পতাকা নিয়ে ঘুরলাম বিজেপির, আমাকে দেওয়া হবে, গভর্নমেন্ট চাকরি দেওয়া হবে, ওটা ভাববেন না। আপনারা হয়তো একটা ঘটনা জানেন না, যারা আমার কথা শুনছেন, এটা খুব একটা মজার কথা। সেক্রেটারিয়েটে বিপ্লব দেবের আন্ডারে যে ওএসডিরা আছে তাদের আন্ডারে মুখ্যমন্ত্রীর আইটি সেলটা রান করে, মানে বিজেপি গভর্নমেন্টের যে আইটি সেল ওটা সেক্রেটারিয়েট থেকে রান করে, ওটাতে 9-10 জন কাজ করেন। তো গত বছর ত্রিপুরা গভর্নমেন্টের যে কন্ট্রাকচুয়াল এজেন্সি আছে, যে কন্ট্রাক্ট গুলো যে এজেন্সি থেকে নেওয়া হয়, এটার নাম হচ্ছে সফেড, SOFED। এই SOFEDর বিভিন্ন পোস্ট আছে ওখানে, জার্নালিস্ট, এগুলো মানে নাম কাউ আসতে আর কি। ওইসব পোস্টে গত বছর নেওয়া হয়েছিল এরকম 9-10 জনকে, ওদেরকে কন্ট্রাকচুয়াল নেওয়া হয়েছিল 15,000 থেকে 20,000 টাকা বেতনের রেঞ্জে ওদেরকে নেওয়া হয়েছে। ওরা সেক্রেটারিয়েটে বসে 1 বছর বা 1.5 বছর থেকে মানে ওরা কি করেছে, আইটির মানে বেসিক্যালি বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে যারাই কথা বলছে ওদেরকে ট্র্যাক করে পুলিশকে দিয়ে কেস লাগিয়ে ওদেরকে অ্যারেস্ট করা, এইসব ছিল এদের কাজ। যদি ওদের অফিসিয়াল নামগুলো ছিল সফেদ, মানে ওরা নাকি গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছে। তো এই মজার কথা হলো বিজেপি গভর্নমেন্ট কিভাবে ওদের নিজের লোকদের ট্রিট করে। এই সফেদ থেকে এই 9-10 জনকে বিদায় করে দিয়ে দেওয়া হয়েছে এই বছর। এই কদিন আগে ওদেরকে, মাস দেড়েক আগে ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করাতে হয়েছে। এই জন্য এখন বিপ্লব দেবের সেক্রেটারিয়েটে এখন অব্দি মানে 1-1.5 মাস ধরে আইটি সেল বলে কিছু নেই, সব তাড়ানো হয়েছে। এখন আবার নতুন করে লোক নেওয়া হচ্ছে। আজকেই সানডেতে শুনেছি চেনা পরিচয় বাইরের লোক, ত্রিপুরার বাইরের লোকদের আনা হচ্ছে আইটি সেলে কাজ করার জন্য। আইটি সেলের কাজই হচ্ছে যারা আপনারা মানে কিছু প্রতিবাদের ভাষা বলবেন, ওদেরকে ট্র্যাক করা, কেস লাগানো, তারপর পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করা, যেটা ওরা করছে ওটা। তো আমি আপনাদের যতগুলো মেসেজ ছিল সবগুলোই মোটামুটি কভার করলাম।
আর আরেকটা কথা হচ্ছে, সোনামুড়া, কৈলাসহর এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে মাইনরিটি কমিউনিটির অনেকেই মেসেজ দিয়েছেন যে স্যার একটু বলুন মাইনরিটি কমিউনিটি নিয়ে। বিশেষ করে ত্রিপুরায় মুসলিম এবং খ্রিস্টান যারা আছেন তাদের উপরে বিভিন্নভাবে অ্যাটাক হচ্ছে। যেমন সোনামুড়া থেকে বা কৈলাসহর বা বিভিন্ন জায়গাতে কি হচ্ছে, যারা নাকি মাইনরিটি, গরিব মানুষ, তাদেরকে এই ভক্তরা, ভক্তরা মানে ধরুন কিছু কি বলবো, মানসিক ভারসাম্যহীন কিছু লোকজন, এইরকম মানে ওদেরকে বিভিন্নভাবে টর্চার করা হচ্ছে। তো এই জিনিসটা আমি বলবো ত্রিপুরার যে বিরোধী দলগুলো আছে, সিপিএম, কংগ্রেস এবং বাকি যারা আছে, তারা যাতে, আপনারা যাতে এই কি বলে, আপনারা যাতে, আমি কমেন্টগুলো দেখছিলাম, তো আপনারা যাতে এই মাইনরিটি কমিউনিটিদের পাশে যাতে আপনারা দাঁড়ান, এটা আপনাদের রিকোয়েস্ট করব। বিশেষ করে কংগ্রেস, সিপিএম এবং যারা নাকি সেকুলার পার্টি, আপনারা বিভিন্ন জায়গায় মাইনরিটির উপর যে অ্যাটাক হচ্ছে, এই অ্যাটাকটা আপনারা পলিটিক্যালি দেখুন। আর আমি মাইনরিটি কমিউনিটিদেরও বলবো আপনারাও ইউনাইটেড থাকুন এবং দেখুন যাতে আপনাদের উপরে অ্যাটাকটা যাতে সবাই মিলে আপনারা রুখতে পারে। কারণ ত্রিপুরাতে এখন একটা জিনিস হচ্ছে যে এই গত 2-2.5 বছরে একটা নতুন কালচার আমদানি হয়েছে, যেটা বিহার, ইউপিতে ছিল, আমরা দেখেছি ওই কালচারটা এখানে আমদানি হয়েছে। এটা হলো অপোজিশন পার্টির বাড়িকে অ্যাটাক করো, ওদেরকে ভয় দেখাও, ভোট না দেওয়া। তারপর 2019-এর লোকসভা ইলেকশনে দেখেছেন কিভাবে হাজার হাজার বুথ ক্যাপচার করে বিরোধী দলের কর্মীদের ভোটই দিতে দেওয়া হয়নি, ব্যালট ওখানেও করা হতো। এইভাবে ওরা গণতন্ত্রকে হত্যা করছে। তো এখনো একটা ফিয়ার সাইকোসিস চলছে চারিদিকে। তো এখন এই যে বাইক বাহিনী বলুন, তারপর গুন্ডা বাহিনী বলুন, ভাড়াটে, আমি আগের লাইভেও বলেছি, এখনো বলছি আপনাদের, আপনারা হচ্ছেন 37 লক্ষ, আর এরা হচ্ছে গুন্ডা বাহিনী 8টা ডিস্ট্রিক্ট মেলে খুব বেশি হলে 1000 হবে, এর বেশি হবে না। তা আপনারা যদি এক কাট্টা হয়ে পাল্টা দিন এই গুন্ডাদের বা বাইক বাহিনীদের, তাহলে কোথায় যাবে এই গুন্ডা বাহিনী? তো এই জন্য আপনাদের উপরে যদি কেউ ক্রিমিনালের মতো অ্যাটাক করে, আপনারা পাল্টা দেবেন। এটা যে কোনো দলেরই হোক না কেন, আপনি সিপিএম হোক, কংগ্রেস হোক, যে কোনো দলের হোক না কেন, আপনার উপরে যখন কেউ অ্যাটাক করবে এবং যেখানে আপনি দেখছেন যে অ্যাটাক মানে আপনি পাল্টা অ্যাটাক ছাড়া আর কোনো উপায় নেই, আপনি পাল্টাতে যাবেন। এবং সবাই মিলে এখন ইউনাইট হওয়ার সময়। আপনারা কে কংগ্রেস করে, কে সিপিএম করে, কে ওই করে, সেই ওইসব দেখবেন না। দেখবেন একটা পাড়া বা এলাকাতে আপনাদের কারোর উপরে যদি বাইক বাহিনী অ্যাটাক করে, কারোর যদি বাড়ি ঘর ওগুলো ভাঙা হয়, অ্যাটাক হয়, ফিজিক্যাল অ্যাটাক হয়, আপনাদের উচিত হবে এই পাল্টা মার দেওয়া। আর আমি স্ট্রংলি রিকমেন্ড করব, যেখানে যেখানে বাইক বাহিনী রাত্রে ঘোরে, আপনারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলুন। বাইক বাহিনীগুলো এগুলো সব কাপুরুষের দল, এই জন্য ওরা 30-40টা বাইক নিয়ে বেরোয়, মানুষকে অ্যাটাক করে কাপুরুষের মতো ঘর বাড়ি ভেঙে দিয়ে চলে যায়। এটাকে প্রতিহত করার একমাত্র উপায় হলো আপনারা প্রত্যেকটা এরিয়াতে যারা নাকি অ্যাটাক হচ্ছেন সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলুন। এখানে কোনো পার্টি দেখবেন না, কে কোন পার্টির, ওসব দেখবেন না, আপনারা প্রতিরোধটা গড়ে তুলুন। তাহলে আপনারা এই আঘাতটা আপনারা সামলাতে পারবেন। কিন্তু আপনারা যদি প্রতিরোধ না গড়ে তোলেন, যে আমার বাড়িতে তো অ্যাটাক হলো না, আমার পাশের বাড়িতে অ্যাটাক হয়ে চলে গেল, আমার কি দরকার বলার, তো ওরকম করলে কিন্তু আপনাদের উপরে অ্যাটাকটা চলতে থাকবে। আর ত্রিপুরাতে গত 2.5 বছরে যেই কালচারটা এসছে, এই কালচারটা আগে ছিল না ত্রিপুরাতে। পলিটিক্যাল কালচার, এটা হচ্ছে ইউপি বিহারের কালচার। তার মানে হলো কেউ কোনো প্রোটেস্ট করলে, সমালোচনা করলেই অ্যাটাক করা, তারপর মার্ডার থেকে শুরু করে চলছে। আর ত্রিপুরাতে একটা খুব খারাপ জিনিস চলছে এই 2-2.5 বছর ধরে, এটা হচ্ছে প্রত্যেক দিন রেপ ইনসিডেন্ট, মহিলাদের উপর, মেয়েদের উপর বিশালভাবে অ্যাটাক হচ্ছে। এবং এই অ্যাটাকটা আমি বলবো আমরা সমাজের সবাই মিলে এককাঠা হয়ে এই অমানবিক জিনিস বন্ধ করা উচিত। এবং আপনারা জনমত গড়ে তুলুন, এর আবার পার্টি দেখবেন না, মানুষ হিসেবে জনমতটা গড়ে তুলুন। আর ত্রিপুরাতে এখন ডেইলি ক্রাইম হচ্ছে, এভরি ডে ক্রাইম হচ্ছে।
আজকে সোনামুড়াতে কোনো পার্টির অফিস জ্বালিয়ে দেওয়া হলো, কোন দিকে ইয়ে করা হলো, এই চলছে এটা। তো এই এই জিনিসটাও আপনারা একসাথে মিলে এটা বন্ধ করুন। একটা জিনিস মনে রাখবেন, এটা খুব সহজ অঙ্ক, যে আপনারা 37 লাখ আর ওরা হচ্ছে খুব বেশি হলে 8টা ডিস্ট্রিক্ট মিলে হয়তো 1,000 বাইক বাহিনী বা গুন্ডা হবে খুব বেশি হলে। আর ত্রিপুরা পুলিশকে আমি বলবো যে ওনারা খুবই মানে ব্যালেন্স করে এখন অব্দি কাজ করছেন। পুলিশ আর কত, মাত্র 27 পুলিশ। আমি এবার ত্রিপুরা পুলিশ থেকে একটা মেসেজ বলতে চাই, যে যেটা ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার থেকে আমার কাছে রিকোয়েস্ট এসেছে এই মেসেজটা আপনাদের সবাইকে দেওয়ার জন্য, যে ত্রিপুরা পুলিশের যারা আছেন কাজ করছেন ওনারাও আপনাদের মতো ত্রিপুরার মানুষ, কিন্তু কি হচ্ছে, পলিটিক্যাল ক্ল্যাশের মাঝখানে পড়ে সবসময় দুটো পলিটিক্যাল পার্টি, যেমন ধরুন রাজীব গান্ধীর প্রোগ্রামের দিন সাউথ থেকে কংগ্রেসের কর্মীরা আসছিলেন, ওদেরকে বিশালগড়ের ওদিকে আটকে কি বলে অ্যাটাক করা হলো, ওনারা পাল্টা অ্যাটাক দিলেন। তারপর ওখানে কিন্তু দেখা গেল বিজেপির এমপি পুলিশকেই গালিগালাজ করছে গুন্ডা বাহিনী নিয়ে। তো এরকম যে হচ্ছে, পুলিশ থেকে একটা মেসেজ হলো, এবং এই মেসেজটা রুলিং পার্টির জন্য, বিজেপির জন্য। এই মেসেজটা হলো যে পুলিশকে আপনারা যে দোষ দিচ্ছেন, আপনাদের নিজেদের তো কোনো পলিটিক্যাল ভিশন বা কিছু নেই গুন্ডাগিরি ছাড়া। তো একটা কথা হলো, ত্রিপুরা পুলিশ যেহেতু বিজেপি ক্ষমতায় আছে, তো বিজেপির ইলিগাল কাজগুলোকে ওরা কতটুকু চোখ বুজে থাকতে পারবে? ওরা তো বেশি দিন তো চোখ বুজে থাকতে পারবে না। এবং রোড অ্যাক্সিডেন্ট হোক আর পলিটিক্যাল ক্ল্যাশই হোক, হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যেমন ইয়েতে বিশালগড়ের দিকে পুলিশ অফিসার যে মিস্টার দেববর্মা ডিএসপি, যিনি বাঁচিয়েছেন কয়েকজনকে, উনি নিজে ইনজুর হয়ে গেছেন। তো আমি সবাইকেই বলবো, পলিটিক্যাল কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন্স, যে ত্রিপুরা পুলিশও আপনাদের মতো মানুষ। ত্রিপুরা পুলিশকে গালাগালাজ করা থেকে অযথা অ্যাটাক করবেন না। অনেক সময় ওরা মানে অনেক কিছু করতে বাধ্য হয় পলিটিক্যাল প্রেসারে বা পলিটিক্যাল অর্ডারে, কিন্তু আপনারা মানবিক দিক থেকে পুলিশকে ট্রিট করবেন। যেটা মানিক সরকার অগাস্ট 26-এর র্যালিতে বলেছেন, যে পুলিশকে গালিগালাজ করবেন না, ওনারা অর্ডারে কাজ করছে, ওনাদেরও মানুষ হিসাবে করুন। ওইটাই ফলো করলে ত্রিপুরাতে আমার মনে হয় ইয়ের জন্য ভালো। আর নেক্সট হচ্ছে পুলিশ থেকে যে কথাটা, যে পুলিশ একটা আর্ম ফোর্স, এবং আর্ম ফোর্সের উপরে যদি এটা রুলিং পার্টি হোক আর যে কোনো পার্টি হোক, যদি কন্টিনিউয়াস যদি ইনসাল্ট আসতে থাকে, কন্টিনিউয়াস যদি অ্যাটাক আসতে থাকে, কন্টিনিউয়াস থ্রেটেনিং আসতে থাকে, তাহলে কিন্তু পুলিশের পেশেন্স থাকবে না, এটা যেই পার্টি ক্ষমতায় থাকুক না কেন। এই জন্য যারা নাকি কমিউনিটি লিডার্স, যে কোনো পার্টি হোক, বিশেষ করে রুলিং পার্টি, কারণ ওদের গুন্ডাগিরিটার একটা অভ্যাস হয়ে গেছে যেহেতু পাওয়ারে আছেন, যে আপনারা আপনাদের দলবল বাইক বাহিনী এগুলোকে কন্ট্রোল করুন। কারণ ত্রিপুরা পুলিশের যখন নাকি পেশেন্স থাকবে না এবং ধৈর্যের বাঁধ বেঁধে যাবে, তখন কিন্তু যেই ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে, ওইটা কিন্তু আপনারা কল্পনা করতে পারবেন না। এই মেসেজটা পুলিশ থেকে আমার কাছে এসছে, অনেক উপর মহল থেকে। আপনাদের আমি দিলাম মেসেজটা, যে আপনারা বিজেপি করুন, রুলিং পার্টিতে আছেন, আপনারা মনে করবেন না পুলিশ আপনাদের চাকর। পুলিশেরও ধৈর্য আছে, পুলিশও চায় না আপনারা ইনসাল্ট করুন বা এইভাবে করুন, এই জন্য আপনারা কন্ট্রোলে থাকবেন। এটা তো আজকে আমার লাইভে মোটামুটি সবগুলি পয়েন্টই আমি কভার করলাম আজকে। আর ত্রিপুরাতে এখন যে অবস্থা চলছে, যে কোভিড খুব খারাপ অবস্থা, আর এছাড়া আপনাদের কি বলবো, মানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, চারিদিকে একটা মানে গুন্ডাগিরির মতো চলছে। আর আনএমপ্লয়মেন্ট নিয়ে আমার কাছে আপনাদের অনেকের থেকে মেসেজ আসছে,
আমি বন্ধুরা আপনাদের একটা কথাই বলবো আনএমপ্লয়মেন্ট নিয়ে, যে আপনারা মানে সংগঠিতভাবে আন্দোলন গড়ে তুলুন, সংগঠিতভাবে আন্দোলন গড়ে তুলুন। তারপর এই যে আমি এখন একটা মেসেজ দেখতে পাচ্ছি নার্সিং স্টাফ রিক্রুটমেন্ট নিয়ে। হ্যাঁ, তো নার্সিং স্টাফ রিক্রুটমেন্ট নিয়েও আপনাদেরও আমি এটাই বলবো, যেটা আমি আগে বলেছি, আপনারা আন্দোলন গড়ে না তুললে আপনাদের কথা কেউ শুনবে না। এরা কিছুই করবে না। এরা গত 2.5 বছরে কিছু করেনি। আগামী 2.5 বছর থেকে 2 বছরই ধরে নিন বা আরো কম, কারণ এখন তো ধরুন পুজোর একটা সিজন আসছে, ডিসেম্বর ওগুলো হলিডে, তারপরে আগামী বছর এমনিতেই চলে যাবে। ওরা খুব বেশি হলে আর 2 বছরের মতো আছে আর কি, দেখতে পাচ্ছেন এদের। তারপরের 2.5 বছরের লাস্ট 6 মান্থস তো মানে ইলেকশনে চলে যাবে। তো আমি যারা বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন, এটা আপনারা যারা চাকরিতে আছেন, ডিএ পাচ্ছেন না, কিছু পাচ্ছেন না, বিভিন্ন রকমের অভাব অভিযোগ, আপনারা সংগঠিতভাবে আন্দোলনে নামুন। আপনাদের দাবিগুলো ওরা এমনিতে শুনবে না কিছু, আর নিজে থেকে তো কিছু করবেই না। আপনারা সংগঠিতভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলনটা গড়ে তুলুন, না হলে আপনারা কিছুই পাবেন না। এটা সবার জন্যই, যত আপনারা গ্রিভেন্স আছে আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, এটা 10,323 হোক, ডক্টর হোক, তারপর যারা নাকি এখন কন্ট্রাকচুয়াল ডক্টর আছেন জিবি থেকে আইজিএম এবং বিভিন্ন জায়গাতে, যাদেরকে কয়েক মাস ধরে কোনো বেতনই দেওয়া হচ্ছে না, আপনারা আন্দোলনে নামুন। আন্দোলনে না নামলে এরা নিজে থেকে কিছু দেবে না, কারণ এদের না আছে কোনো বুদ্ধি, না আছে কোনো ভিশন, কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন না যে একটা সাধারণ তরমুজ চাষির বাগানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী 50 জন কমান্ডো আর 30-40টা গাড়ি নিয়ে, তার সাথে আবার মেডিকেল টিমের গাড়িও আছে, যে রুগী মুমূর্ষ হয়ে যদি পড়ে যায় যাতে স্ট্রেচার করে মেডিকেল টিমের অ্যাম্বুলেন্সে ঢোকাতে পারে। আপনারা কল্পনা করতে পারেন যে কতটুকু বোকা হলে পরে, বুদ্ধিহীন হলে পরে লোকেরা একটা তরমুজ চাষির বাগানে 100-র উপরে লোক নিয়ে যায়, কমান্ডো নিয়ে যায়, তারপরে এই তরমুজ চাষিকে কোনো টাকা না দিয়ে ওর 40-50টা তরমুজ সামনে কেটে চুরি করে গাড়িতে ঢুকে আগরতলা চলে আসে। আপনারা বুঝতে পারছেন যে কোন মূর্খের আন্ডারে আছে ত্রিপুরাটা? আপনারা এটা বুঝতে চেষ্টা করুন। এই জন্য আমার বেকার ভাই বোনেরা, আপনারা যদি ভাবেন যে চুপ করে বসে থাকলে কিছু আসবে, অটোমেটিক কিছু আসবে না। এখন থেকে আন্দোলন গড়ে তুলুন। আর সরকারে যারা আছেন তাদেরকেও বলবো, আপনারা ডিএ বলুন কি বলুন, আপনারাও আন্দোলন গড়ে তুলুন, না হলে আপনারাও কিছু পাবেন না। আপনারাও কিছু পাবেন না, এটা হচ্ছে বাস্তব বাস্তব কথা। আর এখন অবধি যা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে, এটা জিবি হসপিটালের 3 ঘন্টা লোডশেডিং এ হোক না কেন, আর কি বলে প্রত্যেক দিন মৃত্যু হোক না কেন, আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কারোর কোনো স্টেটমেন্ট নেই, কিছু নেই। তো এই জন্য আপনারা কোনো আশাই করবেন না যে আগামী 2 বছরে এরা কিছু করবে। তবে একটা আশার আলো আছে, যে আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ত্রিপুরা হয়তো একজন নূতন মুখ্যমন্ত্রী দেখতে পাবে। হয়তো সেই মুখ্যমন্ত্রী কিছু কাজ করবে। এবার আমি কয়েকটা পয়েন্টে আসছি। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনি বিজেপি দলের সমালোচনা করেন, সিপিএম এরও করেন মাঝে মধ্যে, কিন্তু আপনি কংগ্রেস, আইপিএফটি, আরো অনেকগুলো দল আছে, ওদের কোনো সমালোচনা করেন না। তা আমার জবাব হলো যে সমালোচনা করা হয় যারা নাকি পাওয়ারে থাকে। এখন বিজেপি আছে পাওয়ারে, এখন ত্রিপুরার প্রধান বিরোধী দলকে সিপিএম, এখন মাঝে মধ্যে সিপিএম এরও কয়েকটা দিক নিয়ে আমরা বলবো। আবার আমার কথাগুলো আপনারা পজিটিভলি নেবেন, কারণ এগুলো ভালোর জন্য বলা, যাতে সিস্টেমটা পিউরিফাই হয়। কংগ্রেসের তো কোনো এখানে ব্যাকবোনই নেই। আর সারা ভারতবর্ষে কংগ্রেস, আপনারা দেখতে পাচ্ছেন যে কি হয়, প্রত্যেকটা দলের মধ্যে এই রোগটা থাকে যে একটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়। ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেলে হয় কি, একটা ব্যক্তি বা বিশেষ, যেমন গান্ধী ফ্যামিলি কংগ্রেসে, যে এখনো কন্ট্রোল করছে কংগ্রেসটাকে, এই জন্য কংগ্রেসের এরকম অবস্থা। কোনো ফিউচার আমি তো দেখতে পাচ্ছি না কংগ্রেসের এখন অবধি। আর আমার পার্সোনালি মনে হয় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে যারাই ধরে রেখেছেন কংগ্রেসটাকে,
তারা দুর্বল করে দিয়েছেন কংগ্রেসটা, এবং কংগ্রেসটাকে ডেমোক্রেটিক করা উচিত। এটা সেম সিপিএম এর উপরে খাটে। সিপিএম এর পলিট ব্যুরো হোক বা ত্রিপুরার বা স্টেট লিডারশিপ হোক, ইয়ুথ জেনারেশনকে আনতে হবে, পার্টির মধ্যে ডেমোক্রেসিটা আনতে হবে। বিজেপির মধ্যেও সেম। আপনারা যদি বিজেপি দেখেন, এই নরেন্দ্র মোদী হচ্ছে একজন সিম্বল বিজেপির, কেমন ম্যাসকট, যেমন অলিম্পিকে ম্যাসকট থাকে না, এশিয়ান গেমস বা ইয়েতে ম্যাসকট যে থাকে, তো এরকম বিজেপি দলেরও একমাত্র ম্যাসকট হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যতদিন সুস্থ সবল থাকবেন, বিজেপি পার্টিটা থাকবে, তারপরে বিজেপি পার্টি কি বলে ছন্নভিন্ন হয়ে যাবে। সেম চলছে কংগ্রেসেরও। গান্ধী ফ্যামিলি ছাড়া কংগ্রেসে কিছু নেই। সিপিএম এ যদি দেখেন, ত্রিপুরাতে এই সিমিলার সিচুয়েশন। যে ত্রিপুরাতে সিপিএম এর মধ্যে ইনার ডেমোক্রেসিটা আমি দেখতে পাচ্ছি না, অন্তত আপনারা হয়তো দেখতে পেলে দেখতে পাবেন। মানিক সরকার নিয়ে গত সপ্তাহে কয়েকটা আমি কথা বলেছিলাম, আবারও আমি বলছি, মানিক সরকার চিফ মিনিস্টার হিসেবে খুব ভালো কাজ করেছেন। আমি গভীরভাবে শ্রদ্ধা করি মানিক সরকারকে। কিন্তু গত সপ্তাহে যে কথাগুলো বলেছি ওগুলো সত্যি কথা, যে বিপ্লব দেবের সাথে মানিক সরকারের একটা ভালো রিলেশন আছে, যেটা ভালো। সিপিএম এর মধ্যে আমি বলে দিই আপনাদের, তপন চক্রবর্তীর সাথে সব থেকে ভালো রিলেশন বিপ্লব দেবের, তারপরেই হচ্ছে মানিক সরকার। আর এছাড়া মানিক দে এবং আরো কয়েকজনের সাথে ভালো। এটা ভালো, এটা গণতন্ত্রের জন্য ভালো যে অপোজিশন পার্টি রুলিং পার্টির মধ্যে একটা সম্পর্ক আছে। আর তারপর আমাকে অনেকে বলেছেন যে স্যার আপনি বলেছেন যে বিপ্লব দেবের বাড়ি থেকে হট স্যুপ খাবার পাঠানো হয়েছে মানিক সরকারের বাড়িতে। ওইটাও সত্যি ঘটনা। এদের মধ্যে সম্পর্ক খুবই ভালো। এটা ভালো, এটা বিরোধী এবং রুলিং এর মধ্যে ভালো। মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন মিডিয়ার এডিটরদের একটা ডিনার ছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেই ডিনারে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে আমি হট স্যুপ এবং খাবার বানিয়ে মানিকদাকে পাঠিয়েছি। মানিকদা আমাকে বলেছেন ফোন করে কি দরকার ছিল পাঠানোর, তারপরে বলেছেন যে এগুলো ভালো হয়েছে। এটা মানে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজের বাড়িতে বিভিন্ন এডিটরদের মাঝখানে বলেছেন। এইসব ঘরোয়া ব্যাপার, প্রাইভেট ব্যাপার, এগুলোর ভিডিও আছে, প্রমাণ আছে। আমি আবারও বলছি, যারা এইসব জিনিস বুঝতে পারছেন না, আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলি না। আমি প্রমাণ দেখেই তারপর আমি বক্তব্য রাখি। তো ভালো, মানিক সরকারের সাথে বিপ্লব দেবের ভালো সম্পর্ক, এটা ভালো। এতে ত্রিপুরার ভালো হলেই ভালো। আমিও চাই সবাই মিলে কাজ করুক ত্রিপুরার। আর সিপিএম এও বলবো যে যারা বাকি লিডাররা আছেন, বাদল চৌধুরী, জিতেন চৌধুরী থেকে সবাই, উনাদেরও কাজ করতে দেওয়া হোক। কারণ যারাই দেখবেন সিপিএম এ বিজেপির অ্যাকচুয়ালি বিরুদ্ধে, কারণ সিপিএম এর ভিতরে কয়েকটা গ্রুপ আছে। একটা গ্রুপ হলো যারা বিজেপির বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, তাদেরকেই ঢোকানো হয়। যেমন বাদল চৌধুরী কোনো চার্জশিট ছাড়া, কিছু ছাড়া, কোনো প্রমাণ ছাড়া একদম সাধারণ কয়েদির মতো রেখে দেওয়া হলো 3 মাস জেলের ভিতরে। কোনো কেসই নেই বাদল চৌধুরীর বিরুদ্ধে। কেন? কারণ বাদল চৌধুরী বিজেপির বিরুদ্ধে অনেক কিছু করেছে, যুদ্ধ ঘোষণা করেছিলেন। তো সেম জিতেন চৌধুরী বেরিয়ে চলছে ওরকম আর কি। আবার পবিত্রগড়, আপনারা সবাই জানেন পবিত্রগড়ের বাড়িতে বিশাল বড় অ্যাটাক হয়েছে, বাইক বাহিনী, ওনার বাড়ি ঘর চারিদিক বাউন্ডারি ভেঙে দেওয়া হয়েছে। তো এইবার আপনারা যারা সিপিএম এর কট্টর সিপিএম কমরেড বা বিভিন্ন জ্ঞানে জ্ঞানী আছেন, আপনারা যদি নিজেদের একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করেন যে কেন বাদল চৌধুরীকে 3 মাসের জন্য কোনো প্রমাণ ছাড়া, কেস ছাড়া জেলে ঢুকিয়ে এভাবে টর্চার করা হলো, কেন পবিত্রগড়ের বাড়ি ভাঙা হলো, চারিদিকে ভাঙা হলো, অথচ বাকি অনেক লিডার আছে, এটা কি বলে তপন চক্রবর্তী, অনেকেই আছে যাদেরকে কখনো আঁচও করা হয়নি, করাও হবে না। তো ওটা ভাবলে এটা আপনাদের পার্টির ব্যাপার, আমি এতে নাক গলাতে চাই না। কিন্তু একজন নিউজ মিডিয়া এডিটর হিসেবে আমরা অবজার্ভ করি বিভিন্ন জিনিস, ওই অবজারভেশনের জন্য বললাম যে গণতন্ত্রটা খালি বাইরে না, একটা পার্টির মধ্যেও গণতন্ত্র থাকতে হবে, তাহলেই পার্টিটা হেলদি থাকবে, ভালোভাবে কাজ করবে। আজকে একটা ভিডিও দেখলাম যে মানিক সরকারের, উনি বলছেন আপনাদের এই সিপিএম পার্টির একজন ওয়ার্কারকে যে একটা পত্রিকা প্রতিবাদী কলম না পড়তে, ওটা মিথ্যা লেখে, ডেলি দেশের কথা পড়তে। তো আমি অপোজিশন লিডারকে একটাই রিকোয়েস্ট করব যে মানুষকে গণতান্ত্রিক ভাবে কাজ করতে দিন। এটা আপনার পার্টির লোক হলেও
কোন পত্রিকা ও পড়বে, ও কি করবে, ওটার আপনি ফোর্স করে ধাক্কা দিয়ে ডিসাইড করে দেবেন না। এটা আপনার পার্টির যারা ওয়ার্কার আছে তাদেরকেও গণতান্ত্রিকভাবে পড়তে দিন, ওরাও পড়ুক। প্রতিবাদী কলম পত্রিকা খুব বিভিন্ন ইস্যুতে খুব সুন্দর কাভারেজ করেছে, এমনকি বিজেপিরও বিভিন্ন ক্রিমিনালস ক্রাইমস নিয়ে অনেক কিছুই কাভারেজ করে, যেগুলো নাকি আমরা অন্যান্য পত্রিকাতে দেখতে পাই না। তো আমি বলবো যে এটা অপোজিশন লিডারই হোক, যেই পার্টির লিডার হোক, জোর করে ডিক্টেটর স্টাইলে কোনো জিনিস চাপিয়ে দেবেন না কারোর উপরে। একটা পার্টিতেও গণতন্ত্রটা রক্ষা করতে দিন। আর ত্রিপুরাতে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে যে প্রবলেমটা চলছে এটা হলো যে ইউথ জেনারেশন বা যারা নাকি ইন্টেলেকচুয়াল জেনারেশন তারা কোনো পার্টিতেই নেই। এটা আপনি বিজেপি বলুন, বিজেপির ভিতরে গভর্নেন্সে কে আছে সেরকম কেউ নেই। সিপিএম এ বলুন, সিপিএম এর মধ্যে স্টেট কমিটি সেন্ট্রাল কমিটিতে কজন আছে সেরকম ফায়ার ব্র্যান্ড বা ইউথ আমি তো দেখি না এখনো অব্দি। কংগ্রেসের কথা বলুন, সেম সিচুয়েশন। সব জায়গাতেই বয়স্ক মানুষরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিটা এমনভাবে দখল করে রেখেছেন যে ইয়ং জেনারেশন আর উঠতে পারছে না। এবং এই কারণেই ওয়েস্ট বেঙ্গলে দেখবেন যে সিপিএম মানে একদম চারিদিকে প্রায় শেষই হয়ে গেছে, যেহেতু 70 ঊর্ধ্ব লিডারদের পরে ইয়ং জেনারেশনের আর কেউ নেই। তো এই জন্য আমি ডেমোক্রেসির ভালোর জন্য প্রত্যেকটা পার্টিকেই বলবো যে আপনারা ইউথদের পার্টিতে ইন্ডাক্ট করুন। কারণ এখন যেভাবে দেখছেন যে একটা মানে একটা টেরর ওয়েভ চলছে, চারিদিকে অ্যাটাক করা হচ্ছে, অপোজিশন লিডার বা অপোজিশন কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মার্ডার করা হচ্ছে, ব্লাডি ইনসিডেন্ট হচ্ছে। এখন যারা 70 ঊর্ধ্ব নেতা আছেন তাদের পক্ষে কি সম্ভব আজকে মেলাঘর যাওয়া, কালকে কৈলাসহর যাওয়া, এর পরের দিন সাবরুম যাওয়া, গিয়ে আমি আমার পার্টির লোকেদের পাশে দাঁড়াই, যার বাড়ি ভেঙে গেছে, যাকে মার্ডার করেছে, রেপ করেছে? এটা কি সম্ভব? একটা 70 বা 75 বছর লোকের পক্ষে কি সম্ভব এইভাবে প্রত্যেকদিন দৌড়াদৌড়ি করা? সম্ভব না। তো এই জন্য পার্টিতে যুবকদের পজিশনে বসাতে হবে, যারা 30-40 বা এরকম এজের বসাতে হবে, যাতে যুবকরা আপনাদের বিরোধী আন্দোলনটা নিয়ে যেতে পারে আগে। আর আপনারা যদি ভাবেন যে আমার বয়স 70 হলো, আমি যতদিন না বটতলাতে যাই ততদিন অবধি আমি ক্ষমতা দখল করে বসে থাকি, তো তাতে কি হবে? তাতে পার্টিটা দুর্বল হচ্ছে এখন, এবং সেই আন্দোলনটা গড়ে উঠতে পারছে না। আর আমি এই কথাগুলো প্রত্যেকটা বিরোধী দলের জন্যই বলছি, যেটা হচ্ছে গিয়ে কংগ্রেস হোক, সিপিএম হোক, যতগুলোই বিরোধী দল আছে ত্রিপুরার, একটা কথা যেটা আমি বলতে চাইছি যে 2023-এর ইলেকশনে বিশালভাবে অর্গানাইজড টেরর হবে, সন্ত্রাস হবে 2023-এর ইলেকশনে, যেখানে একদিকে থাকবে সিকিউরিটি ফোর্স, আরেকদিকে থাকবে গুন্ডা বাহিনী, এবং বাইরে থেকে হাওয়ার করা হবে গুন্ডা বাহিনী। ইউপি থেকে, বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকে গুন্ডা আসবে কিন্তু 2023-এর ইলেকশনে। একজন দুজন না, এদের প্ল্যান হচ্ছে কয়েক হাজার আনবে ওরা কিছুদিনের জন্য। এদের কাজই হবে প্রত্যেকটা বুথকে বেলা 1-2টোর পর থেকে ক্যাপচার করা এবং প্রচন্ড ভায়োলেন্স করা। 2023 ইলেকশনে ত্রিপুরায় এতটাই ব্লাড দেখবে, ভায়োলেন্স দেখবে, যেটা নাকি ত্রিপুরা কখনো দেখেনি। তো আমাদের কাছে অ্যাডভান্স ইনফরমেশন আসে যে কিভাবে কি বলে 2023-এর ইলেকশন ওরা জেতার প্ল্যান করছে। এটা আমি ত্রিপুরার সমস্ত বিরোধী দলদের বলছি, আপনারা ইউথদের লিডারশিপে আনুন, নয়তো 2023-এ যে ভায়োলেন্স হবে ত্রিপুরাতে আপনারা সামলাতে পারবেন না। এই ভায়োলেন্স প্রত্যেকটা ব্লক লেভেল থেকে শুরু করে ওরা তো ভোটই দিতে দেবে না, গুন্ডা পান্ডা লাগিয়ে চারিদিকে। বাইক বাহিনী থাকবে, প্রচুর পরিমাণে আর্মস থাকবে, প্রচুর পরিমাণে কি বলবো মানে প্রফেশনাল ক্রিমিনালসরা থাকবে চার্জে। আপনারা ভোটই মানে আপনাদের সাপোর্টাররা ভোটই দিতে পারবে না, এরকম ওরা অবস্থা করবে কিন্তু সারা ত্রিপুরায় 2023-এ। একদিকে থাকবে সিকিউরিটি ফোর্স, ওদের কথায় চলবে, আরেকদিকে ওরা বুথ দখল করবে, এবং বাইরে থেকে ওরা প্রচুর পরিমাণে ক্রিমিনাল আমদানি করবে ইলেকশনের কিছুদিন আগে। তো এইগুলো আপনারা মাথায় রাখবেন যে
এখন বিজেপির বিরুদ্ধে বা বিজেপির এই যে জুমলার বিরুদ্ধে সাধারণ মানুষ চলে গেলেও তারা যখন ইলেকশন হবে নেক্সট, তারা জানে, বিজেপি খুব ভালো করে জানে ত্রিপুরায় যে ওরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন করে জিততে পারবে না। যদি ইলেকশন হয়, যদি কালকে ইলেকশন হয়, বিজেপি সারা ত্রিপুরায় 5টা সিট পাবে কিনা সন্দেহ আছে। কিন্তু যেহেতু ওরা খুব ভালো করে জানে যে এরা গণতান্ত্রিকভাবে জিততে পারবে না, এই জন্য ওরা কিন্তু এখন থেকেই প্ল্যান করছে। কারণ আমাদের চারিদিকে লোকজন আছে, আমার সমস্ত কিছু খবর পাই কি করে ওরা প্ল্যানিং গুলো করে। এরা 2023-এর ইলেকশনের জন্য বাইরে থেকে প্রফেশনাল ক্রিমিনালস হায়ার করা হবে। একদিকে থাকবে সিকিউরিটি ফোর্সেস, আরেকদিকে থাকবে প্রফেশনাল ক্রিমিনালস। ব্লক লেভেল থেকে শুরু করে চারিদিকে ওরা ভোটই দিতে দেবে না। মানে যারা সিপিএম সাপোর্টার, কংগ্রেস সাপোর্টার, বিভিন্ন দলের সাপোর্টার, ওদের বাড়িঘর মার্ক করা হবে। বাড়িঘর মার্ক করে, যেটা নাকি আপনারা দেখেছেন 2019-এর লোকসভা ইলেকশনও করা হয়েছে, এছাড়া পঞ্চায়েত ইলেকশনও করা হয়েছে, যে যারা নাকি বিরোধী দলের কর্মী তাদেরকে বাড়ি থেকেই হতে দেওয়া হয়নি, এবং বলা হয়েছে ইলেকশন দিনের আগে তোমরা যদি তোমাদের বাড়ি থেকে বের হয়ে ভোট দিতে যাও, তোমাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে বা তোমাদের মার্ডার করা হবে। তো সেম জিনিসের আরো 10 গুণ বেশি হয়তো হবে 2023-এর ইলেকশনে। তো আমি এই জন্য ত্রিপুরার বিরোধী দলদের আমি আগাম জানিয়ে দিতে চাই যে আপনারা যদি ভেবে থাকেন যে কিছু মিছিল মিটিং করে যে জনমত ওদের বিরুদ্ধে চলে গেছে তাই আমরা ভোট পাবো এবং ভোটে আমরা জিতে যাব, তাহলে কিন্তু আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আপনারা মনে রাখবেন, পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি ওদের, এখন সিকিউরিটি ফোর্সেস ওদের, এবং ওরা অলরেডি প্ল্যান করে নিয়েছে বিকেল 2টোর পর থেকে বুথগুলো দখল করা হবে এবং মেরে ভাগানো হবে অপোজিশন পার্টির পোলিং এজেন্টদের। তারপর ইভিএম মেশিনে ছাপ্পা মারা হবে, মেরে ওরা ভোটগুলো জিতবে। ওরা কিন্তু মেজরিটি নিয়ে আসবে, কিন্তু 2023-এর ইলেকশনে ওদের প্ল্যান 60টার মধ্যে অন্তত 40টা নিয়ে আসার প্ল্যান কিন্তু ওদের। তো এই জন্য বলছি, আপনারা এখন থেকে প্ল্যান করুন যে মানুষের জনমত তো আপনাদের দিকে আছে, বিরোধী দল দিকে এখন, কিন্তু কি করে আপনারা এই ক্রিমিনালদের ঠেকাবেন 2023-এর অনেক আগে থেকে আপনাদের ভাবতে হবে। এই জন্য প্রত্যেকটা বিরোধী দলে আপনারা যদি ইয়ং জেনারেশনকে দায়িত্ব না দেন, ওদেরকে যদি এখন থেকে রেডি না করেন, আপনারা এমন সন্ত্রাস হবে 2023-এ, আপনারা বাড়ি থেকেই বেরোতে পারবেন না, ভোটে যেতে তো দূরের কথা। তো এখন থেকে আপনাদের আগাম আমি জানিয়ে দিলাম যে এখন থেকে আপনারা তৈরি হন, যদি 2023-এর ইলেকশনে আপনাদের ভালো ফল করার ইচ্ছা আছে। আর ত্রিপুরার মানুষ জনমত তো নেই এই জুমলার সাথে, কিন্তু এরাও জানে এরা এই গুন্ডা বাহিনী একদিকে, আরেকদিকে সিকিউরিটি বাহিনী দিয়ে ওরা কোনোভাবে জিতবে ইলেকশন। তো আমি আজকে অনেকগুলো কথাই বললাম। তো আপনাদের সবাই আমি বলবো যে আরেকটা কথা হলো, যেটা আমি বলতে ভুলে গেছি, একটা কথা হলো দুর্গাপুজোর আমি দেখলাম গাইডলাইন্স অ্যালাউন্স বেরিয়েছে। তো বন্ধুরা, কোভিডকে আপনারা সাধারণভাবে নেবেন না। কোভিডটা খুবই সিরিয়াস ম্যাটার। আর যেখানে নাকি ত্রিপুরাতে এখন স্বাস্থ্য পরিষেবা কিছু নেই বললেই চলে, কারণ ডাক্তার থেকে শুরু করে সবাই এখন একদম ডিসহার্টেন্ড হয়ে গেছে। তো এই জন্য কোভিডটা আপনারা খুব কেয়ারফুলি নেবেন এবং সাবধান থাকবেন। প্রত্যেক দিনই বাড়ছে, 500, 600, 700 করে বাড়ছে কোভিড। তো এই জন্য কোভিড সিচুয়েশনটাকে আপনারা সুন্দরভাবে ট্যাকেল করুন। দুর্গাপূজাটাও খুব কন্ট্রোল করে আপনারা করবেন। আর আবার আপনাদের সাথে আগামী রোববার দিন কথা হবে। আর আপনারা ভালো থাকবেন। আর যেটা বলেছি আমার বেকার ভাই বোনেদের, যে আপনারা সবাই মিলে আপনারা আন্দোলনটা গড়ে তুলুন। আর লাস্টে যেটা কথাটা বলবো যাওয়ার আগে, যে ত্রিপুরা আমাদের সবার। আমরা এই জুমলা বাহিনী গত 2-2.5 বছরে যা করেছে ত্রিপুরার ড্যামেজ, আমরা এটাকে এখন ঠিক করে কন্টেইন করতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে আমাদের। আর
আঘাতের আঘাতের জবাব হতে হবে প্রত্যাঘাত, মানে পাল্টা। এটাই হবে আমার মেসেজ। আর গণতন্ত্রকে ত্রিপুরায় যেভাবেই হোক ধরে রাখতে হবে, এটা হবে আমাদের সমগ্র ত্রিপুরাবাসীর একটা প্রতিজ্ঞা। তো এটা আমি আজকের জন্য এই এই কথায় এতটুকুই কথা বললাম। আপনারা সবাই ভালো থাকবেন আর ভয় পাবেন না, কারণ 1000 গুন্ডা আপনাদের কি করবে 37 লক্ষর? এরা তো একটা ভয়ের বাতাবরণ আপনাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে প্রোটেস্ট করলে পাল্টা দিলে পরে আপনাদের কি না কি হবে, ওরকম কিছু না। এগুলো সব কাপুরুষের দল, যারা নাকি 40-50টা বাইক নিয়ে রাত্র 2-2:30টার সময় একটা নিরীহ লোকের বাড়িতে ভেঙে অ্যাটাক করতে পারে। এরা কতটুকু কাপুরুষ ভাবুন, এরা বিশাল বড় কাপুরুষ। তো এই জন্য কাপুরুষদের বিরুদ্ধে আপনারা পাল্টাতে যান। আর আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম, আমি একজন সাধারণ মানুষ হিসেবে কথাগুলো বলেছি আপনাদের ভালোর জন্য। আশা করি আপনারা ভালো থাকবেন। আবার আগামী রোববার দিন আপনাদের সাথে কথা হবে। জয় হিন্দ।